বাজার, আলামিন বাই টাঙ্গাইল, সাবিনা আক্তার রাজশাহী। সো আজকে এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন নিয়ে। সো ফাংশন রিলেটেড পরীক্ষাতে আসার উপযোগী বা আসার মতো যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব। বাট আলোচনা করার পূর্বে ফাংশন রিলেটেড যত বেসিক এলিমেন্ট আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে সাউন্ড সমস্যা নাই, সেটা আমরা এনশিওর হয়ে গেলাম। সো এখন আসেন আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, আমরা কি মূল আলোচনা শুরু করে দিব? আমরা কি ক্লাসে চলে যাব? আচ্ছা, ক্লাসে যাওয়ার পূর্বে আমাদের এই ক্লাস অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স আজকেই কিন্তু শুরু হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসটা লাইভে নিচ্ছি পেজের মধ্যে। নেক্সট ক্লাসটা শুধু আমাদের কোর্সের মধ্যেই থাকবে। সো যারা প্রথম থেকেই একেবারে বেস্ট প্রস্তুতি নিতে চাচ্ছেন 19তম শিক্ষক নিবন্ধন সাবজেক্টিভের জন্য, তারা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হতে সরাসরি আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। সো এখন আমরা মূল আলোচনাতে চলে যাই। ওকে, সো আমরা একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। এখনই আমরা আলোচনা শুরু করে দেব। ওকে, সো আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন। সো চলুন আমরা শুরু করি। ওকে, তো এখন আমরা বিষয়গুলোকে একেবারে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। আসেন আমরা বিষয়গুলোকে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। তো একেবারে সহজভাবে আমরা জিনিসগুলোকে বুঝবো। এখানে স্লাইড আছে, যারা আমাদের কোর্সের মধ্যে থাকবেন তাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে পূর্ণাঙ্গ পিডিএফ দেয়া হবে, লেকচার শিট দেয়া হবে, যেটা থেকে আপনারা খুব ইজিলি এই লেকচারগুলো ফিল করতে পারবেন এবং প্রত্যেকটা এমসিকিউ আমাদের লেকচার শিটের মধ্যে ডিটেইলস ব্যাখ্যা করা থাকবে যে ওইটা কিভাবে সমাধান করা হয়েছে। লেকচার শিটের মধ্যে কিন্তু সেটা এক্সপ্লেইন করা থাকবে। সো প্রথম থেকে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই কোর্সে ভর্তি হতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা বিষয়গুলোকে একটু ফিল করি। হোয়াট ইজ এ রিলেশন? দেখেন, রিলেশন যখনই আমরা শুনি তখন মাথার মধ্যে যে জিনিসটা সবার আগে কাজ করে সেটা হচ্ছে আমাদের প্রিয় মানুষটার কথা, অর্থাৎ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এটসেট্রা। কিন্তু প্রকৃতপক্ষে রিলেশন বলতে আসলে ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে বলতে এরকম কিন্তু আসলে না। হ্যাঁ, ওইটাও একটা রিলেশন, বাট আমরা যদি এটাকে আরো সুন্দরভাবে বলি তাহলে আমরা যদি বলে দেখেন বাবা এবং মায়ের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা কিন্তু একটা রিলেশন। প্রশ্ন হচ্ছে কেন রিলেশন? দেখেন, রিলেশন হতে হলে যে দুইটা এলিমেন্ট থাকবে সেগুলো বাস্তব হতে হবে। মানে কাল্পনিক জগৎ নিয়ে আপনি কখনো রিলেশন চিন্তা করতে পারবেন না। রিলেশন হতে হলে সেটাকে রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবে এটার অস্তিত্ব আছে এরকম হতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে যদি বইয়ের ভাষায় বলি তাহলে অন্বয় বা সম্পর্ক বা রিলেশন হলো দুটি সেটের উপাদানগুলোর মধ্যে একটি সংযোগ বা যোগসূত্র। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে এইটা হতে হবে বাস্তব, ঠিক আছে? এবং এটা কার্তেশীয় অর্থাৎ কার্তেশিয়ান গুণফল থেকে আসে, ঠিক আছে? মানে এটা হচ্ছে বইয়ের ভাষায় যদি বলি। আর আমি প্র্যাকটিক্যালি যদি বলি যে হোয়াট ইজ রিলেশন, তাহলে সেটা হচ্ছে দুইটা বাস্তব সেটের মধ্যে যে বন্ডিংটা থাকবে সেটি হচ্ছে একটা রিলেশন বা অন্যয়। ঠিক আছে? ওকে, সো আমরা একটু কমেন্টস গুলো প্রথমে দেখে নিব। সুনামগঞ্জ থেকে, আচ্ছা সুনামগঞ্জ শ্বশুরবাড়ির এরিয়া। যাই হোক, শাবানা খাতুন, হ্যাঁ আমরা একটা টাইমে দিব, 9টার সময় ক্লাস নিব আপনাদের। আমি রুটিন দেব আপনাদের ক্লাসের, সেখানে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন, সমস্যা নাই। তো দেখেন আমরা এখন একটু প্র্যাকটিক্যালি বুঝি, একটু প্র্যাকটিক্যালি জিনিসটাকে ফিল করি, ঠিক আছে? একটু প্র্যাকটিক্যালি জিনিসটাকে আমরা ফিল করি। হোয়াট ইজ এ রিলেশন? রিলেশনটা কি? দেখেন, রিলেশন হচ্ছে দুইটা বাস্তব ধারণার মধ্যে যে বন্ডিংটা সেটা হচ্ছে রিলেশন, ঠিক আছে? ওকে, এখন আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি বুঝি। কারণ দেখেন, রিলেশন বিষয়টা আমরা বুঝলাম যে বাস্তব দুইটা এলিমেন্টের মধ্যে যে বন্ডিংটা থাকবে সেটি হচ্ছে রিলেশন। এখন বইয়ের ভাষায় রিলেশন জিনিসটা কি? দেখেন, মনে করেন এ এবং বি দুইটা অসম্ভব সেট,
অশূন্যক সেট মানে এখানে অবশ্যই মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে। এখন আপনি এমন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন যেখানে একটা জায়গাতে কোনো কিছু নাই, ঠিক আছে? যেমন আপনি বিয়ে করবেন বাট আপনার কনে নাই, মানে আপনি মেয়ে খুঁজে পাচ্ছেন না, সো এটা কিন্তু রিলেশন না। মেয়ে পেতে হবে তখন সেটা রিলেশন হবে, ঠিক আছে? তাহলে বইয়ের ভাষায় যদি বলি তাহলে এ এবং বি দুইটা অশূন্যক সেট হলে এ এবং বি সেটের যে কার্টেসীয় গুণন সেটি হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে? এগুলো প্র্যাকটিক্যাল বিষয় আমরা পরে দেখবো, সো এখানে ডিটেইলস বলতেছি না। এখন এই যে রিলেশন, এই রিলেশনের একটা ডোমেইন থাকে এবং একটা রেঞ্জ থাকে। তো এই ডোমেইন এবং রেঞ্জ জানার আগে আমাদেরকে জানতে হবে ডোমেইন জিনিসটা কি আর রেঞ্জ জিনিসটা কি। তো ভাই আমি যদি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলি তাহলে ডোমেইন জিনিসটা হচ্ছে ইনপুটের মতো, বা ইনপুটটাকে আসলে আমরা ডোমেইন বলতে পারি। অর্থাৎ আমরা যা দেব সেটা হচ্ছে ডোমেইন, আর আমরা যা পাবো ফলাফল সেটা হচ্ছে রেঞ্জ। কিন্তু অন্বয়ের ভাষায় বা অন্বয়ের ডেফিনিশন অনুযায়ী একটা ক্রমজোর মানে কি জোড়ায় জোড়ায় থাকবে। যেমন মা এবং বাবার মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা এভাবে লিখতে পারি মা আর কি বাবা। তাহলে দেখেন এই যে কমা দিলাম, কমা দ্বারা এই দুইটা এলিমেন্টকে আমরা একটা রিলেশনের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান, এই প্রথম উপাদানটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আর ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। সহজ বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এটাকে আরেকটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, সো আমরা ধরে নিলাম আর হচ্ছে একটা রিলেশন এবং আমরা এখানে একটা ক্রমজোড় নিলাম, মনে করেন 2 এবং 4, ঠিক আছে? 2 এবং 4। তাহলে এইটার প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে ডোমেইন, অর্থাৎ এই 2টা হচ্ছে তার ডোমেইন এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে। আর এই 4টা হচ্ছে রেঞ্জ, মানে ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে ডোমেইন, পরেরটা হচ্ছে রেঞ্জ। সহজ বিষয় হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা একেবারে ক্লিয়ার হতে হবে। এই জিনিসগুলো কিন্তু ভাই একেবারে ট্রান্সপারেন্ট থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। আমরা একটু দেখে নিই, আপনাদের প্রশ্নগুলো আমাদের একটু দেখতে হবে, আপনাদের সমস্যাগুলো একটু সলভ করতে হবে। আচ্ছা, বিয়ে করছেন, থার্ড ইয়ারের কোর্সে ডিসকাউন্ট দেন। থার্ড ইয়ারের কোর্সে তো ডিসকাউন্ট দিয়ে দিছে, আমাদের ওয়েবসাইটে কোর্স তুলে ফেলছি, আপনারা ভর্তি হলে বিশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা একটু এই জিনিসটাকে একটু দেখি। দেখেন এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করব। তো প্রশ্ন হচ্ছে রিলেশন কত প্রকার? তো সাধারণত রিলেশন হচ্ছে 3 প্রকার। 3 প্রকার রিলেশন রয়েছে: রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, ঠিক আছে? রিফ্লেক্সিভ মানে হচ্ছে সসম, সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম, এবং হচ্ছে ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমণ বা সংক্রমী, যেটি আপনি বলেন। এখন এইগুলোকে আমরা একটু এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো রিফ্লেক্সিভের ক্ষেত্রে খুবই মজার একটা জিনিস হয়। রিফ্লেক্সিভের ক্ষেত্রে যে রিলেশনটা থাকবে, ওই রিলেশনের মধ্যে যে ক্রমজোড়গুলো থাকবে সেগুলো একই রকম থাকবে, একই রকম। যেমন দেখেন এখানে একটা সেট নিতে পারেন আপনি, এখানে এ হচ্ছে একটা এ এর প্রত্যেকটা উপাদান এ, মানে এখানে এ এর প্রত্যেকটা উপাদান হচ্ছে এ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে এ এর এলিমেন্ট হচ্ছে এই স্মল এ, এবং এই এ এর কিন্তু মান আছে, দেখেন এগুলো জোড়ায় জোড়ায় আছে, একই রকম যদি হয় সরি, এটা 1 1 হবে, এটা 1 1 হবে, ঠিক আছে? অথবা 2 2 হবে, একই রকম দুইটা হওয়া যাবে না, এটা ভুল হয়েছে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে একই রকম দুইটা উপাদান যখন ওই আর এর মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি রিফ্লেক্সিভ। একই রকম এলিমেন্ট থাকতে হবে। এখন জিনিসটাকে আমরা আরেকটু এক্সপ্লেইন করি, এখান থেকে আমরা জিনিসটাকে একটু সহজে এক্সপ্লেইন করি। দেখেন এখান থেকে আমরা জিনিসটাকে আরেকটু সহজে এক্সপ্লেইন করি। মনে করেন এ একটা সেট এবং এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2। তাহলে এ সেটের সাথে এ সেটের কার্টেসীয় গুণন বের করতে হবে, না হলে তো আপনি রিলেশন পাবেন না। তাহলে এ সেটের সাথে এ সেটের কার্টেসীয় গুণন যদি আমরা করি তাহলে জিনিসটা হবে এরকম। দেখেন তখন এখান থেকে আমরা কি পাবো? 1 এর সাথে 1 1 1, তারপর 1 এর সাথে 2, তারপর হচ্ছে 2 এর সাথে 1, তারপর হচ্ছে 2 এর সাথে 2। এখন দেখেন এই যে আমরা লিখলাম, এখন এই যে এ যে সেটটা ছিল, এই এ সেটের কার্টেসীয় গুণজ কিন্তু এইগুলা, ঠিক আছে? এই এ সেটের কার্টেসীয় গুণজ কিন্তু এইগুলা। এখন এই যে দেখেন 1 1 একই রকম মান,
আবার 2 2, এই একই রকম মানগুলা কিন্তু আমাদের এই আর এর মধ্যে আছে। সো আমরা এই সেটটাকে বলতে পারি সংক্রমী, সরি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে শোষণ, রিফ্লেক্সিভ বলতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তারপরটাতে কি বলছে দেখেন, তারপরটা বলতে প্রতিসম, অর্থাৎ এ বি যদি আর এর মধ্যে থাকে তাহলে তার বিপরীত মানটাও থাকতে হবে। অর্থাৎ জিনিসটা এরকম দেখেন, এই যে দেখেন 1 2, সো 1 2 এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হয়ে যাবে 2 1। অর্থাৎ 1 2 যদি আর এর মধ্যে থাকে, অর্থাৎ রিলেশনের মধ্যে থাকে, তাহলে 2 1 টাও আর এর মধ্যে থাকবে। তখন সেটাকে বলা হবে সিমেট্রিক, সংক্রম বা প্রতিসম, প্রতিসম, ঠিক আছে। আর আমাদের সংক্রমিতে বলেছে মনে করুন 1 2 আর এর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 3 এইটাও হচ্ছে আর এর মধ্যে আছে, তাহলে এই 1 এবং 3, এই 1 এবং 3 এইটাও আর এর মধ্যে থাকতে হবে, মানে ওই রিলেশনের মধ্যে থাকতে হবে। তখন সেটাকে আমরা বলতে পারি সংক্রমী। অর্থাৎ এই 2 নম্বর এলিমেন্ট একই রকম, মানে প্রথমটার রেঞ্জ এবং পরেরটার ডোমেন সেম হবে, তখন প্রথমটার ডোমেন এবং পরেরটার রেঞ্জ ওই রিলেশনের মধ্যে থাকবে, তখন সেটা হয়ে যাবে সংক্রমী অর্থাৎ ট্রানজিটিভ, ঠিক আছে। তার মানে একটা রিলেশন 3 ধরনের হতে পারে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। এবং যখন একটা রিলেশন ওই 3টা শর্তকেই সিদ্ধ করবে তখন তাকে আমরা বলতে পারি, মানে কি বলতে পারি দেখেন, আমরা একটু দেখি, তখন সেটাকে সমতুল্য সম্পর্ক বলা হয়, সমতুল্য সম্পর্ক, ঠিক আছে। যখন একটা সম্পর্ক রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে, তখন সেটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্পর্ক, ঠিক আছে। এটা মনে রাখবেন, একটা রিলেশন যদি আপনার ইকুইভ্যালেন্স হতে চায় তাহলে ওই 3টে শর্তকেই সিদ্ধ করবে, এবং যদি একটা সিঙ্গেল শর্ত সিদ্ধ না করে তখন সেটাকে কিন্তু আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্পর্ক বলতে পারবো না, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লাসটা একটু বড় হবে কারণ এখানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, এখন আসেন, হোয়াট ইজ এ ফাংশন? ফাংশনটা কি? ফাংশন হচ্ছে একটা যন্ত্রের মতো, যেখানে আমরা যদি কোনো কিছু দেই তাহলে সেখান থেকে আমরা কোনো কিছু পাবো, যদি আপনি না পান তাহলে সেটা ফাংশন না, ঠিক আছে। সহজ বিষয় হচ্ছে এটা, মানে কোনো কিছু দিলে বিনিময়ে আপনি কোনো কিছু পাবেন, তখনই সেটা একটা ফাংশন হয়ে যাবে। অর্থাৎ একটা ফাংশনের মধ্যে কিছু দিতে হবে, ফলাফলে আপনি কিছু পাবেন, ঠিক আছে। আর এই প্রসেসটা হচ্ছে ফাংশন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেসিক বোঝানোর পরে কোন টপিক থেকে, এই বেসিকের মধ্যে যেমন এখানে আমরা অন্বয় পড়াচ্ছি, তারপর আমরা ফাংশন পড়াবো, ফাংশনের বিভিন্ন ধরনের টাইপস রয়েছে ওইগুলো পড়াবো, এবং এমসিকিউর ক্ষেত্রেও ওই কোন টাইপস থেকে কিভাবে আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা এক্সপ্লেইন করবো, ঠিক আছে। সো ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে, মনে করেন আমরা একটু আসি এখানে, তো মনে করেন এ একটা সেট, বি হচ্ছে সেট, তবে অবশ্যই মনে রাখতে হবে এগুলো অশূন্য সেট হতে হবে, মানে শূন্য উপাদান থাকা যাবে না, মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে। তাহলে এ সেট থেকে বি সেটে যে চিত্রণ সেটাকে আমরা বলতে পারি ফাংশন, এবং এটাকে আমরা এফ such that a tends to b আকারে প্রকাশ করে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ফাংশন। এখন বইয়ের ভাষায় যদি আমরা এটাকে বলি তাহলে জিনিসটা কেমন হয় দেখেন, ফাংশন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের অন্বয়, ঠিক আছে। আচ্ছা, এমন একটি নিয়ম যা একটি সেটের প্রতিটি উপাদানকে অন্য একটি সেটের একটি উপাদানের সাথে যুক্ত করে, অর্থাৎ একটি সেটের উপাদানের সাথে অন্য একটা সেটের উপাদানকে যুক্ত করে এই কানেকশনের যে কাজটা করে থাকে সেটি হচ্ছে ফাংশন, ঠিক আছে। আমরা এগুলো দেখবো, এক্সপ্লেইন করব। মনে করেন দেখেন এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি আমরা একটু দেখে নিই, এ এবং বি দুইটা অশূন্য সেট মানে যার মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে। ফর এক্সাম্পল আমরা এ একটা সেট লিখলাম, আমরা এটাকে একটু এক্সপ্লেইন করি। মনে করুন আমরা এ একটা সেট লিখলাম, এটা কিন্তু একটা শূন্য সেট, কারণ এখানে কোনো এলিমেন্ট নাই, এরকম কোনো সেট নেওয়া যাবে না, মিনিমাম একটা এলিমেন্ট থাকতে হবে। এখন যদি এখানে শূন্য থাকে তাহলে কি এটা অশূন্য সেট? হ্যাঁ, শূন্যটাও একটা এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এ সেট থেকে বি সেটের সংজ্ঞায়িত একটা অপেক্ষক বা ফাংশন হচ্ছে এ এবং বি এর যে কার্তেশীয়, দেখেন এই যে দেখেন এই যে কার্তেশীয় গুণ এমন একটি উপসেট যা দুইটা শর্ত সিদ্ধ করবে। তার মানে ফাংশন হতে হলে দুইটা শর্ত সিদ্ধ করতে হবে, মনে রাখবেন। তো শর্তটা কি দেখেন, আমরা একটু দেখি
শর্তটা কি? সো এটা শর্তটা বোঝার জন্য আমরা মনে করেন আমরা লিখলাম f of x equal to x square, f of x equal to x square. ওকে, তো ফাংশন হতে হলে এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমরা এই f of x কে হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম y। এখন মনে করুন আমরা x এর মান নিব 1, x এর মান নিব -1, কারণ এখানে যেহেতু এটা একটা ফাংশন, দেখেন এইটা একটা হচ্ছে ফাংশন, আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম এটা একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন এবং সেটা x চলক বিশিষ্ট একটা ফাংশন। তার মানে এই ফাংশনের মধ্যে x টা কি, x টা হচ্ছে একটা চলক, এই জিনিসটা মনে রাখবেন। তো এইটা যদি ফাংশন হতে হয় তাহলে x এর একটা মানের জন্য y এর একটা মানই আপনাকে পেতে হবে। আই রিপিট x এর একটি মানের জন্য আপনার y এর একটা মানই পেতে হবে, দুইটা মান পাওয়া যাবে না, কিন্তু যদি পেয়ে যান তখন সেটাকে আমরা কিন্তু ফাংশন বলতে পারবো না, ঠিক আছে। তো আমরা বিষয়টাকে একটু এক্সপ্লেন করি। মনে করেন আমরা এখানে একটা ফাংশন লিখেছি যে y equal to x square, সো আমরা দেখেন x এর একটা মান দিলাম 1, তাহলে আমাদের y সমান কি হবে 1 স্কয়ার, দ্যাট মিন্স 1, ঠিক আছে। মানে x এর একটা মানের জন্য আমরা y এর একটা মান পেয়েছি। আবার x এর আরেকটা মান আছে, এখানে কি আছে হচ্ছে আমাদের y equal to -1, তাহলে -1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটাও হয়ে যাচ্ছে 1, এটাও হয়ে যাচ্ছে 1। তার মানে দেখেন x এর একটা মানের জন্য কিন্তু আমরা y এর একটা মানই পাচ্ছি, ঠিক আছে। দ্যাটস হোয়াই এটা একটা ফাংশন, এটা অবশ্যই একটা কি ফাংশন, কারণ একটা মানের জন্য কিন্তু দুইটা মান আমরা পাচ্ছি না। এখন বিষয়টা কিভাবে ফাংশন হয় না দেখেন, মনে করেন y স্কয়ার ইকুয়াল টু 2x প্লাস 1, আচ্ছা শুধু 2x দিয়ে আমি এইটা আমরা একটা সমীকরণ লিখলাম। এখন এটা ফাংশন হবে কিনা আমরা একটু দেখি, আমরা এগুলোকে একটু বুঝি এটা কেন ফাংশন বা কেন ফাংশন না। সো আমরা মনে করেন x ইকুয়াল টু 1 নিলাম, সো x ইকুয়াল টু যদি আমরা 1 নেই তাহলে y স্কয়ার ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস √2, তাই না। তার মানে এখানে আমরা x এর একটি মানের জন্য y এর দুইটা মান পেয়ে গেলাম, সো এটা ফাংশন নয়। সিম্পল বিষয় হচ্ছে x এর একটা সিঙ্গেল মানের জন্য y এর একটা সিঙ্গেল মান পেতে হবে, দ্যাটস কল্ড এ ফাংশন। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। সো এগুলো এত এক্সপ্লেইন করার দরকার নেই, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে অনন্য প্রতিবিম্ব থাকবে, একটা মানের জন্য একটা মানই পাওয়া যাবে। x এর একটা মানের জন্য y এর একটা মান পেয়ে গেছেন, দ্যাট মিন্স এটা একটা ফাংশন, এখানে আর কোনো কথা হবে না, ঠিক আছে। এখানে ফাংশনের কিছু एग्जांपल দেয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিব। এখন ফাংশনের আমরা একটু নাড়াচাড়া দিয়ে ফাংশনের ভেতরে গিয়ে যে ফাংশনের মধ্যে কি কি থাকতে পারে তাহলে দেখেন ফাংশনের তিনটা অংশ থাকতে পারে, মানে তিনটা এলিমেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথমটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে কোডোমেন, একটা হচ্ছে রেঞ্জ। এখন ডোমেন জিনিসটা কি, তো আমরা যদি এ সেট থেকে বি সেটে আমরা একটা ফাংশন চিন্তা করি, তাহলে মনে করেন এ সেট থেকে বি সেটে এফ হচ্ছে একটা ফাংশন, একটু বুঝি বিষয়টা। এ সেট থেকে বি সেটে এফ হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এখন এই যে এ এর যে মানগুলো আপনি দিবেন সেইগুলো হচ্ছে ডোমেন, এতটুকু পর্যন্ত আমাদের কোনো ডাউটস নাই ভাই, এতটুকু পর্যন্ত আমাদের কোনো ডাউটস নাই। এখন এই যে বি, এই বি এর যে মানগুলো আপনি পাবেন, এই মানগুলা কোডোমেনও হতে পারে আবার রেঞ্জও হতে পারে। সো কখন কোডোমেন হবে এবং কখন রেঞ্জ হবে এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা মজার एग्जांपल এখানে দেখি, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসগুলোর নোটস আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব, যারা কোর্সে আছেন তারা ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু মজার জিনিস দেখি এখানে। মনে করেন আমার খুব পছন্দের একটা শব্দ হচ্ছে ইজি ফ্যাশন, ঠিক আছে। সো এই যে আমার আমি আমার যত কাপড় চোপড় কিনি তার বেশিরভাগ বলতে পারেন অলমোস্ট সবগুলোই হচ্ছে আমি ইজি ফ্যাশন থেকে কিনি, এটা আমার মোস্ট ফেভারিট একটা দোকান বলতে পারেন বা একটা ব্র্যান্ড বলতে পারেন। তো আমি মনে করেন আমি ইজিতে গেলাম কাপড় কেনার জন্য, ঠিক আছে। আমি ইজিতে গেলাম কি করার জন্য, কাপড় কেনার জন্য। তো এখন আমি ইজিতে গিয়ে আমি একটা শার্ট কিনবো, আমার উদ্দেশ্য হচ্ছে ইজি থেকে একটা শার্ট কেনা। বিষয়গুলো একটু বুঝবেন, ঠিক আছে। এখন মজার জিনিস,
তো এই যে আমি শার্ট কিনবো, তো শার্টের সাধারণত 4 ধরনের সাইজ থাকে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে এম অর্থাৎ মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ, আর একটা মনে করেন এস মানে স্মল। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এই 4টা সাইজ আছে। ঠিক আছে, মানে এই 4টা সাইজ সাধারণত একটা দোকানে থাকার পসিবিলিটি থাকে, আরো থাকতে পারে, যেমন এক্সট্রা লার্জ মানে এক্সট্রা লার্জ আরো থাকতে পারে। আমি জাস্ট এখানে 5টা লিখলাম, মানে এগুলো হচ্ছে সম্ভাব্য। যেহেতু আমি ইজিতে যাচ্ছি, এই 5 ধরনের টি শার্ট আমরা মানে এই 5টা সাইজের টি শার্ট আমরা পেতে পারি। কিন্তু দোকানে গিয়ে দেখলাম আমি যে দোকানে মাত্র এম সাইজের টি শার্ট আছে, এল সাইজের আছে এবং এক্সেল সাইজের আছে। তার মানে এই যে 5 ধরনের সাইজের টি শার্ট থাকার কথা ছিল, এটা হচ্ছে সম্ভাব্য সাইজ, কিন্তু দোকানে গিয়ে আমি দেখলাম 3 ধরনের সাইজ আছে। তার মানে এইটা হচ্ছে সম্ভাব্য, এটা হচ্ছে সম্ভাব্য, আর এটা হচ্ছে প্রকৃতপক্ষে এখানে আমরা যা পাচ্ছি। তার মানে এই যে সম্ভাব্য যে সাইজগুলা সেগুলো হচ্ছে কোডুমেন, আর যেগুলো আপনি আসলেই পাবেন সেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর জিনিস, যে সম্ভাব্য যে আউটপুট গুলা সেগুলো হচ্ছে কোডুমেন। যেমন এখানে বি একটা সেট, তার মধ্যে 4 ধরনের এলিমেন্ট থাকতে পারে, 4টা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু সে ওইখানে গিয়ে দেখছে 3টা এলিমেন্ট আছে, এ, বি এবং সি। তার মানে ডিটা নাই। তার মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে প্রকৃতপক্ষে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে রেঞ্জ, আর কোডুমেন হচ্ছে যেগুলো পাওয়া যেতে পারে মানে সম্ভাব্য। এখন এই দুইটার মধ্যে একটা কমন জিনিস দেখেন, এই যে এখানে যে উপাদানগুলো আছে সকল উপাদান কিন্তু এই জায়গার মধ্যেও আছে। তার মানে রেঞ্জের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কোডোমেনের মধ্যেও আছে, বাট কোডোমেনের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু রেঞ্জে নাই। সো আমরা বলতে পারি সকল রেঞ্জই হচ্ছে কোডোমেন, বাট সকল কোডোমেন রেঞ্জ নয়। ক্লিয়ার কিনা একটু বলেন? ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা একটু বলেন, একটু কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, খুব দ্রুত, কারণ লাইভ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, একটু দ্রুত বলতে হবে। ক্লিয়ার কিনা রেসপন্স করবেন। ঠিক আছে, ক্লিয়ার কিনা রেসপন্স করবেন। ওকে, সো আমরা সামনে আগে। সো এখানে এই টাইপস গুলো আপনাকে মাস্ট বি জানতে হবে, কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে আসলে এমসিকিউ পরীক্ষাতে আসবে বিভিন্ন ধরনের ফাংশন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাংশন। এখন প্রথমত হচ্ছে এক এক ফাংশনটা কি দেখেন, এক এক ফাংশনের আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। এগুলো মনে রাখতে হবে ভাই, পরীক্ষাটা আপনাকে এক এক না বলে ইনজেক্টিভ বলতে পারে, খুব সিম্পল বিষয়। ঠিক আছে, সো এক এক ফাংশনটা কি দেখেন, ক্ষেত্রের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য পাল্লায় ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে। সো এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেইন করি, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে। মনে করেন f of x equal to 2x plus 1, এটা হচ্ছে একটা ফাংশন, ডেফিনেটলি এটা একটা ফাংশন। ঠিক আছে, এখন যদি দেখেন এই ফাংশনে আমরা দুইটা এলিমেন্ট নিলাম, যেহেতু ভিন্ন ভিন্ন উপাদান বলেছে, সো আমরা ধরে নিলাম যে x1 এবং x2 এই দুইটা হচ্ছে আমাদের এই f of x ফাংশনের দুইটা এলিমেন্ট, আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন যদি x1 আর x2 সমান না হয়, তাহলে f of x1 এবং f of x2 সমান হবে না। এইটাই হচ্ছে এক এক ফাংশন। আবার যদি আপনার x1 এবং x2 সমান হয়, তাহলে f of x1 এবং f of x2 মানে যদি x এর ভ্যালুগুলো, এখানে যে x দেখেন, এখানে যে x, এই x টাই কিন্তু ডোমেন, এই x টা কি, এই x টাই কিন্তু ডোমেন, x এর যে মানগুলা সেগুলোই হচ্ছে ডোমেন, আর f of x এর যে মানগুলা সেগুলো রেঞ্জও হতে পারে, কোডোমেনও হতে পারে। আচ্ছা, সাউন্ড কি সমস্যা হচ্ছে? যদি x এর, আরে ভাই সাউন্ড একেবারে পিনপিনা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই যে জিনিসটা মানে x1 এবং x2 যদি সমান হয়, তাহলে f of x1 এবং f of x2 সমান হবে, অর্থাৎ রেঞ্জ সমান হবে। আর যদি এই দুটো সমান না হয়, তাহলে এই দুইটা সমান হবে না, দ্যাট ইজ কল্ড ওয়ান ওয়ান ফাংশন, অথবা এটাকে আমরা বলতে পারি ইনজেক্টিভ ফাংশন। ঠিক আছে, এই সাউন্ড ঠিক আছে তো, সাউন্ডে কোনো সমস্যা নাই। ওকে, তারপরে হচ্ছে অন্টো ফাংশন। অন্টো ফাংশনটাকে উপরি চিত্রণ, খুব কঠিন শব্দ। দেখেন 1 1 ইনজেক্টিভ,
তারপর হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ হচ্ছে অন্টো ফাংশন, ঠিক আছে। তো দেখেন একটা ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জ যদি সমান হয় তখনই সেটা হচ্ছে অন্টো ফাংশন। দেখেন আমি এই জিনিসটাকে একবারে এক্সপ্লেন করি। মনে করেন এ সেট থেকে বি সেটে এফ হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, আর এই বিটা কি, এই বিটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে, কোডোমেন। একটু বোঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে। আর এই যে এ এর যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে ফাংশনের মধ্যে এ এর মান বসানোর পরে আমরা যা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। তার মানে এখানে রেঞ্জ হচ্ছে এফ অফ এ। তাহলে এখানে আমরা কি পেলাম, এটা একটা ফাংশন, এই ফাংশনের ডোমেন হচ্ছে এ, এর যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন, এবং এ এর যে প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হবে অর্থাৎ ফাংশনে এ এর মান বসালে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। সহজ বিষয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন এখানে লিখি, মনে করেন f of a সমান মনে করেন 2a plus 2, তাহলে a এর সমান যদি আমরা 2 বসাই তাহলে f of 2 সমান হয়ে যাবে 6। তাহলে এই যে 6, এই 6টা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে। তাহলে একটা ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জ যদি সমান হয়, যেমন f of a এবং b এই দুইটা যদি সমান হয়ে যায় তখনই হচ্ছে সেটা অন্টো ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন। মনে রাখতে হবে ভাই এই জিনিসটা, যে একটা ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জ যখনই সমান হবে তখনই সেটা হয়ে যাবে সাবজেক্টিভ ফাংশন। যেমন একটু আগে আমি ইজিতে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? সো দোকানে 5 ধরনের টি-শার্টের সাইজ থাকতে পারে, আমি যদি এখানে গিয়ে 5 ধরনের সাইজই প্রকৃতপক্ষে পেয়ে যেতাম তখন সেটা হয়ে যেত একটা সাবজেক্টিভ ফাংশন। তারপর হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। দেখেন যে ফাংশন একই সাথে এক এক আবার একই সাথে অন্টো মানে সার্বিক, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি আবার সার্বিক ফাংশন, ঠিক আছে। তার মানে যে ফাংশন একই সাথে এক এক একই সাথে সার্বিক তখন সেটা হয়ে যাবে একটা উপরিচিত্রণ, বা এটাকে আমরা বলতে পারি কি বাইজেক্টিভ ফাংশন। এবং পরীক্ষাতে এইগুলো থেকে অনেক 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 কোয়েশ্চেন আসতে পারে, সো এগুলো একটু ভালোভাবে বুঝলে তাহলেই হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখবেন যে যদি একটা ফাংশন অন্টো হতে চায় বা সার্বিক হতে চায় তাহলে তার কোডোমেইন এবং রেঞ্জ সমান হতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এই আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, জিজ্ঞেস করবেন। ওকে, এই যে ফাংশনের বিজ্ঞাপন দিয়ে দিলাম, যদি এই সুবাদে তারা আমাকে কিছু দিত তাহলে জিনিসটা ভালো হতো না। আসেন আরো কিছু ধরনের আমরা ফাংশন দেখি, খুব মজার আরো কিছু ফাংশন আছে। দেখেন ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন মানে কি? ধ্রুবক মানে আপনি মান যাই দেন না কেন এটা চেঞ্জ হবে না এমন কিছু, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনার এমন একটা জিনিস আছে যেখানে আরো সহজ ভাবে আমি বলি, মানে ফাংশন আকারে বলি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। মনে করেন f of x = 9, এটা একটা ফাংশন, ঠিক আছে। এখন এখানে x এর মান আপনি যাই ধরেন না কেন, মনে করেন আপনি x = 1 নিলেন, তাহলেও আপনার f of 1 সমান 9 হবে, কারণ এখানে কোনো চলক নাই। এখানে কি নাই? এখানে কোনো চলক নেই, মানে এখানে কোনো চলক নাই। যেহেতু চলক নাই সো এটার কোডোমেইন বা রেঞ্জ অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে। সো প্রতিটি ক্ষেত্রের উপাদানের যদি রেঞ্জ একই হয়, পাল্লা মানে রেঞ্জ, এই জিনিসটা মনে রাখবেন, পাল্লা মানে রেঞ্জ যদি একই হয় মানে আপনি যাই দেন, এখানে x এর মধ্যে আপনি দুনিয়া যাই ঢেলে দেন সেটা কিন্তু 9ই থাকবে। দ্যাটস কল্ড কনস্ট্যান্ট ফাংশন। তারপর আসেন আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন হচ্ছে যে একটা ফাংশন যে নিজের প্রতিবিম্ব হবে, নিজের প্রতিবিম্ব মানে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। দেখেন ভাই মজার জিনিস, মনে করেন x, ঠিক আছে, x, সো আমরা লিখলাম যে একটা ফাংশন f of x = x। এখন x সমান যদি আমি 1 নেই তাহলে f of 1 সমান 1, x সমান যদি আমি 2 নেই তাহলে দেখেন f of 2 সমান 2, x সমান 3 নিলে f of 3 সমান 3। তার মানে দেখেন এই যে জিনিসগুলো সেম যখনই হবে তখনই সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে, বা অবেধক ফাংশন। এটাকে আমরা বলতে পারি অবেধক ফাংশন। বিপরীত নামগুলো মনে রাখবেন, মানে এটার যে একাধিক নাম এগুলো মনে রাখবেন, কারণ পরীক্ষার সময় নাম চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে জোড় ফাংশন, বেজোড় ফাংশন। জোড় ফাংশন খুবই সিম্পল, f of x সমান f of -x যদি হয় তাহলে সেটা হচ্ছে জোড় ফাংশন।
আর বেজেল ফাংশন হচ্ছে f of x সমান যদি মাইনাস f of x হয় তাহলে সেটা হচ্ছে বেজেল ফাংশন। একটা एग्जांपल দেই এগুলোর। দেখেন যদি f of x সমান f of minus x হয় তখন সেটা হচ্ছে জোড়, ঠিক আছে। আর যদি f of x সমান minus f of x হয় তাহলে সেটা হচ্ছে বিজোড়, ঠিক আছে। আমরা একটু দেখি এখানে কি বলেছে আর বিষয়টা। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে আমরা উল্টিয়ে দিই, মানে এইটার সামনে আর কি। এখন আমরা একটা ফাংশন লিখি, মনে করেন f of x সমান sin x। আচ্ছা, এটা আমরা এখানে লিখি f of x সমান sin x, এটা হচ্ছে একটা ফাংশন। সো এখানে x এর জায়গাতে মাইনাস x বসাতে হবে, তাহলে f of minus x সমান sin minus x। আর sin minus x সমান হচ্ছে, মানে sin minus x সমান কি, sin minus x সমান হচ্ছে minus sin x। তাহলে দেখেন, আর এই sin x সমান কি ছিল f of x, তার মানে f of minus x সমান minus f of x, এই যে মাইনাস আছে minus f of x, তার মানে f of x equal to sin x, এটা হচ্ছে একটা বেজোড় ফাংশন, ঠিক আছে। বেজোড় ফাংশন মানে f of সরি এটা ভুল হয়েছে, f of minus x সমান minus f of x হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে f of minus x সমান f of x হয়ে যাবে, মানে এখানে এসে প্লাস হয়ে যাবে। যেমন আমরা যদি একটা एग्जांपल নিই f of x সমান cos x, তাহলে x এর জায়গাতে minus x বসালে cos minus x, cos minus θ সমান হচ্ছে cos θ, তাহলে cos x। তাহলে দেখেন এটা সেম, তাহলে আমরা বলতে পারি f of minus x সমান f of x, সো cos x হচ্ছে একটা জোড় ফাংশন। এই ক্লিয়ার কিনা কথা বলবেন, ঠিক আছে, ক্লিয়ার কিনা কথা বলবেন, আমি একটু দেখি। ওকে, সো এই হচ্ছে জোড় ফাংশন, বেজোড় ফাংশন। এখানে আরো অনেক ফাংশন আছে আপনি দেখতে পারেন, যেমন দেখেন আমরা যদি এখানে আরেক एग्जांपल আছে f of x equal to x স্কয়ার, এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা হচ্ছে জোড় ফাংশন, এরকম আরো আছে। এখন আসেন রিলেশন এবং ফাংশন এই দুইটার মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি। তো পার্থক্যটা হচ্ছে রিলেশন হচ্ছে এটি দুটি সেটের মধ্যে কেবল একটি সংযোগ, কিন্তু ফাংশন এটা বিশেষ ধরনের অন্যয়, এখানে একাধিক হতে পারে, একটা থেকে দুইটাতেও কিন্তু যেতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। কিছু ক্ষেত্রে উপাদান সম্পর্কিত নাও হতে পারে, বাট ফাংশন হতে হলে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে। ক্ষেত্রের একটি উপাদান একাধিক উপাদানের সাথে যুক্ত। সহজ বিষয় হচ্ছে সকল ফাংশনই হচ্ছে অন্যয়, বাট সকল অন্যয় হচ্ছে ফাংশন নয়। এই জিনিসটা হচ্ছে একটু দেখে নেবেন। এখন এখানে যে ফাংশনগুলো আমরা দিলাম সেই সকল ফাংশন এখানে एग्जांपल দেয়া আছে। এখন আসেন আমরা কি এমসিকিউ সলভ করি। আমরা কি এমসিকিউ সলভ করা শুরু করব? এই কথা বলেন, আমরা কি এমসিকিউ সলভ করা শুরু করব? যারা লাইভে যুক্ত আছে একটু দ্রুত রেসপন্স করেন, আর আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এই ক্লাস থেকে আপনারা ধারণা করতে পারবেন যে পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা একটু বলেন, আমরা কি এমসিকিউ সলভ করা শুরু করে দিব, যতটা সলভ করা যায় আর কি। রফিজুর রহমান, আর কোথায় বাকিরা কোথায়? সবাইকে তো কথা বলতে হবে। আমরা কি এগুলো সলভ করে দিব? হুমায়ুন কবির বাবু, জি করেন। বাকিরা একটু বলেন আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে। আচ্ছা চলুন আমরা শুরু করি, ঠিক আছে, আমরা শুরু করি। তো দেখেন খুব সুন্দর একটা জিনিস এখানে বলেছে, একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে এ হচ্ছে একটা অশূন্যক সেট এবং আর হচ্ছে একটা অন্যয়। তবে এটা কোন ধরনের অন্যয়? একেবারে সিম্পল। দেখেন এটা একই রকম মান আছে, একই রকম মান থাকলে কি ছিল মনে আছে? একই রকম মান থাকলে কিন্তু এটা সসম, মানে রিফ্লেক্সিভ। কি এটা? রিফ্লেক্সিভ। কি এটা? রিফ্লেক্সিভ। কিন্তু এখানে উত্তর হচ্ছে সবগুলো সঠিক। প্রশ্ন হচ্ছে কিভাবে, একটু এক্সপ্লেইন করি আমরা জিনিসটা। দেখেন একটু বুঝি। সো এখানে এ, সো আমরা এটাকে একটু সহজভাবে এক্সপ্লেইন করি। দেখেন সরি, দেখেন এখানে এ একটা সেট, সো এর সমান হচ্ছে 1 2 3।
সো এখানে যে রিলেশন আছে, এখানে তো 3টা উপাদান দিয়েছে, বাট এখানে কিন্তু আরো আছে। এ সেটের সাথে এ সেটের কার্তেশীয় গুণজ বের করতে হবে। তাহলে এটার যে কার্তেশীয় গুণজগুলো হবে সেটা হবে আপনার 1 1 1 2 1 3, তারপর হচ্ছে 2 1 2 2 2 3। মানে এই যে এ সেটের রিলেশন বের করতে হবে, ঠিক আছে? এখানে তো শুধু একই রকম মানগুলো দিয়েছে, কিন্তু আরো তো আছে, এগুলো আমরা একটু লিখি। তারপর হচ্ছে 3 1 3 2 3 3। এখন এখানে যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত এটা ফুলফিল করেছে কিনা আমরা এটাকে কিভাবে বুঝবো? দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে এইটা কিভাবে হয়েছে সেটা আমরা জানি যে একই রকম উপাদানগুলো যেহেতু আছে, সো এটা হচ্ছে রিফ্লেক্সিভ। সিমেট্রিকে কি বলেছিল? সিমেট্রিকে বলেছিল যদি এ বি বিলংস টু আর হয় তাহলে অবশ্যই বি এটাও ওই আর এর মধ্যে বিলং করতে হবে। তার মানে 1 2 যদি এইটার মধ্যে থাকে, দেখেন 1 2 যদি এই আর এর মধ্যে থাকে তাহলে তার বিপরীতটা কি? 2 1, এটাও কিন্তু আছে। 1 3 আছে, তার মানে এখানে 3 1 আছে, এখানে 2 3 আছে, 3 2 আছে, তার মানে এই শর্তটা কিন্তু সিদ্ধ করেছে। সো এটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম। আর সংক্রমণে কি বলা ছিল বা ট্রানজিটিভে বলা ছিল এরকম যে যদি এ বি বিলংস টু আর হয় এবং বি সি বিলংস টু আর হয় তাহলে এ সি এইটাও আর এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা দেখি একটু 1 2, এটাকে ধরে নিলাম আমরা এ, এটাকে ধরে নিলাম আমরা বি, ঠিক আছে? আচ্ছা, তারপর এটাকে নিলাম আমরা বি, এটাকে নিলাম আমরা সি। তাহলে দেখেন এখান থেকে আমরা বলতে পারি যে 1 2 বিলংস টু আর, তারপর হচ্ছে 2 3 বিলংস টু আর। তাহলে এ সি অর্থাৎ প্রথমটা এবং শেষটা, তাহলে 1 আর 3 1 3 এটাও এই আর এর মধ্যে বিলং করে কিনা দেখেন 1 3 আমরা একটু খুঁজে নেই। এই যে দেখেন 1 3, এই 1 3 টাও কিন্তু এই আর এর মধ্যে আছে। সো এটা হচ্ছে ট্রানজিটিভ। সো এটা হচ্ছে রিফ্লেক্সিভ এবং এটা সিমেট্রি এবং এটা ট্রানজিটিভ। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি এই তিনটাই সঠিক। এবং যদি পরীক্ষাতে এটা আসতো যে এটা সমতুল্য সম্পর্ক কি না, তাহলে ডেফিনেটলি এটা একটা সমতুল্য সম্পর্ক, কারণ এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, এবং এই তিনটা শর্ত সিদ্ধ করে কিন্তু সেটাকে আমরা বলতে পারি একটা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্পর্ক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানে ব্যাখ্যা দেয়া আছে, সো যারা কোর্সে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্লাইডের নিচে এরকম একেবারে ডিটেইলস ব্যাখ্যা দেওয়া আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে এখানে কি বলেছে দেখেন, a সমান ab, b সমান 1 2, তাহলে a ক্রস b এর উপাদান সংখ্যা কয়টা? তো এটা খুবই সিম্পল বিষয়টা, উপাদান সংখ্যা 4টাই হবে। দেখেন কিভাবে, এই দুইটা কার্তেশীয় গুণজ, দেখেন এখানে a এবং b এই দুইটা কার্তেশীয় গুণজ, তাহলে a এর সাথে b এর যদি আমরা ক্রস গুণন করি তাহলে a সমান ab আর b সমান হচ্ছে 1 2, তাহলে গুণ করেন হয়ে যাবে a1, তারপর হচ্ছে a2, b1, b2, তাহলে এটার উপাদান সংখ্যা হচ্ছে 4টা। উপাদান সংখ্যা কয়টা? 4টা। ওকে, তারপর আমরা আসি নিচে। আচ্ছা, n এর সমান 3, n b সমান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে a থেকে b সেটে মোট সম্পর্কের সংখ্যা কতটি? এখন দেখেন এখানে n a সমান 3 এবং n b সমান হচ্ছে 2, এবং বলেছে a সেট থেকে b সেটের সম্পর্ক। তাহলে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে কার্তেশীয় গুণক, তাই না? খুব সিম্পল বিষয়। তাহলে কার্তেশীয় গুণক যদি আমরা বের করি তাহলে এই হচ্ছে তাদের কার্তেশীয় গুণক। তাহলে 3 দুগুণা কত? 6, এবং এইটার যে সম্পর্কের সংখ্যা হবে সেটা হচ্ছে তার উপসেটের সংখ্যা। উপসেট কিভাবে বের করতে হয়? মনে করেন এ হচ্ছে একটা সেট, আমি একটার সাথে একটা মানে যুক্ত করে পড়াচ্ছি। দেখেন মনে করেন এ হচ্ছে একটা সেট এবং এ সেটের উপাদান হচ্ছে 3টা। তাহলে এটার উপসেট কি? উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, মানে a সেটের উপাদান সংখ্যা। তাহলে a সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানে 3টা, সো এখানে n সমান 3, সো এটা হয়ে যায় 2 কিউব সমান হচ্ছে 8। সো এটার ক্ষেত্রে যেহেতু a এবং b এই দুটো ক্রস গুণন করলে আমরা 6 পাচ্ছি, সো এটার যে উত্তর সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এখন 2 টু দি পাওয়ার 6 সমান যা আসে 64টা, ঠিক আছে? সো এটা হচ্ছে তার आंसर। সো আমরা এটা এক্সপ্লেনেশনটা একটু দেখে নেই। যে দেখেন এই যে 6, সুতরাং মোট সম্পর্কের সংখ্যা হচ্ছে এত, ঠিক আছে? মানে a এবং b এর যে উপসেট সংখ্যা,
অপোজিটের সংখ্যা, কিন্তু সরাসরি সংখ্যা না, অপোজিটের সংখ্যা। আচ্ছা, সো একটা সম্পর্ক আর কে সমতুল্য সম্পর্ক যদি বলা হয় তাহলে সেটা কিন্তু তিনটা শর্তই সিদ্ধ করতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, যেটা আমরা একটু আগে বলেছি। অর্থাৎ শোষক, প্রতিসম এবং সংক্রমণ তিনটা শর্তই যখন সিদ্ধ করবে তখন সেটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, এখন আসেন এইটা দেখি, এটা আপনারা বলেন তো দেখে পারেন কিনা। ক্লাসের পিডিএফ ওয়েবসাইটে পাবেন, আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের সকল ক্লাস ওয়েবসাইটে হবে এবং সেটা অবশ্যই আপনারা ওয়েবসাইটে একেবারে এক্সপ্লেনেশন সহ পেয়ে যাবেন সেখানে। এটার উত্তরটা বলেন তো দেখে পারেন কিনা। এইটা বলেন দেখে আপনারা কি পারেন। একেবারে সিম্পল একটা প্রশ্ন এটা। f of x equal to modulus of x, এই ফাংশনের ডোমেন কি হবে বলেন। আরে এইটার তো হচ্ছে আপনার বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা। দেখেন ডোমেন মানে কি, এই জিনিসটা একটু বোঝেন। ডোমেন মানে হচ্ছে যে মানগুলো আপনি দিতে পারেন সেটা হচ্ছে ডোমেন। যেমন এখানে f of x, এই f of x সমান হচ্ছে মডুলাস অফ x, এটা হচ্ছে একটা পরম মানযুক্ত ফাংশন, ঠিক আছে। এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই পরম মান কি, সহজ ভাবে যদি আমি বলি তাহলে পরম মান বলতে আমরা বুঝি মূল বিন্দু থেকে কোন বিন্দুর যে দূরত্ব সেটি হচ্ছে পরম মান, বা সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। এবং এই পরম মানের মান কিন্তু সর্বদাই পজিটিভ। উত্তর হচ্ছে কেন পজিটিভ, কারণ দূরত্ব সবসময় পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে দেখেন এখানে x এর আপনি কি মান দিতে পারেন, 1 দিতে পারেন। দেখেন x সমান যদি আপনি 0 দেন তাহলে f of 0 সমান 0। যদি x সমান আপনি -1 দেন তাহলে f of -1 সমান 1, কারণ এটা সবসময় পজিটিভ মান দেয়। দেখেন আমি আবার বলছি, পরম মান বলতে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব বোঝায়। আমি যদি এটাকে একটু এক্সপ্লেইন করি তাহলে দেখেন, মনে করেন এখানে একটা বিন্দু আছে, বা এখানে একটা বিন্দু আছে, আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে, তাহলে এইটা হচ্ছে 2। আবার এখানে একটা বিন্দু আছে, মনে করেন এটা হচ্ছে 1, আচ্ছা এটাকে 2 দিলাম, এটাকে দিলাম 4, ঠিক আছে। এখানে একটা দিলাম, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -4। এখন দেখেন আমি যখন কোনো বিন্দুর দূরত্ব বলবো একটু বুঝি, মনে করেন আমি যখন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বলবো তখন বোঝায় যে এটা x অক্ষের দিকে গিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে x অক্ষের বিপরীত দিকে গিয়েছে। আমি যদি এখানে -4 বলি তাহলে এইটা এই মূল বিন্দু থেকে, এটা কিন্তু মূল বিন্দু থেকে -4 বিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝানো হয়। আর এই যে মাইনাস, এই মাইনাসটা হচ্ছে তার দিক বোঝায়, এটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পরম মান সবসময় পজিটিভ, কারণ দূরত্ব বোঝায়। মানে আমি যদি বলি যে -4 পর্যন্ত কতটুকু দূরত্ব, তাহলে সেটা হচ্ছে 4 গড় দূরত্ব, মানে 4 একক। সেটা কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে। এই জন্য পরম মান সবসময় পজিটিভ হয়। সো দেখেন এই যে ফাংশনটা, এটা ডোমেন আপনি যা মন চাই দিতে পারবেন, 0 থেকে বড়, 0 থেকে ছোট যাই দেন তাই দিতে পারবেন, সমস্যা নাই। সো এটার যে ডোমেন বা ক্ষেত্র সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা রেঞ্জ কি হবে, রেঞ্জ কি হবে। দেখেন আপনি যদি 0 দেন, আপনি যদি এখানে 0 বসান তাহলে কিন্তু 0 আসবে। আর 0 থেকে বড় বা 0 থেকে ছোট যাই দেন, মনে করেন আমি x -9 দিলাম, তাহলে f of -9 সমান 9। আবার x যদি আমি 9 দেই তাহলে দেখেন f of 9 সমান 9। তার মানে আপনি মান এখানে যাই দেন না কেন, সব থেকে ছোট যে ভ্যালুটা আপনার আসতে পারে সেটা হচ্ছে 0। এই জন্য এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখন প্রশ্ন হচ্ছে এই ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয়, একটু এই জিনিসটা আমরা একটু বুঝি। দেখেন একটু বুঝি, 0 থেকে ইনফিনিটি এইটার মানে কি। এইটার মানে হচ্ছে 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। কখনোই ইনফিনিটির সামনে বা ইনফিনিটির পরে এই থার্ড ব্র্যাকেট দেয়া যাবে না। থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে এখানে নির্দিষ্ট একটা মান আছে, এই বিষয়টাকে বোঝায়। যেমন এখানে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, তার মানে এখানে অবশ্যই 0টা এক্সিস্ট করে, কারণ আপনি এখানে x এর মান যখনই 0 বসাবেন আপনার f of 0 এর মান 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে 0টা এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেব, ঠিক আছে। বাট ইনফিনিটি মানে একটা অনির্ণীয়, মানে এমন একটা মান যেটাকে আমরা ইমাজিন করতেছি বাট বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। সো এইটার সাইডে সব সময় ফার্স্ট ব্র্যাকেট হবে, তাই এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আবার আমি যদি এই জিনিসটাকে এরকম দেই,
-2 থেকে ইনফিনিটি, তাহলে বোঝাবে -2 থেকে শুরু করে ইনফিনিটি এর আগ পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত আমরা জানি ততদূর পর্যন্ত, ঠিক আছে। আর যদি আমরা এখানে মনে করেন 5 দেই, তখন এটাকে আমরা হাফ ব্রেকেট দিতে পারবো, কারণ -2 থেকে শুরু করে 5 পর্যন্ত। কিন্তু আমরা যদি এখানে 5 এর সাইডে যদি দেখেন 5 এর সাইডে যদি আমি ফার্স্ট ব্রেকেট দেই, তার মানে -2, মনে করেন এটা হচ্ছে -2 থেকে শুরু হবে, বাট 5 যে বিন্দুটা তার ঠিক আগ পর্যন্ত, 5টা কিন্তু এখানে এক্সিস্ট করে না। ফার্স্ট ব্রেকেটের মানে হচ্ছে ওই মান নাই, ওই মান থেকে বড় বা ওই মান থেকে ছোট বোঝায়, আর থার্ড ব্রেকেট মানে ওই মানটা এক্সিস্ট করে, দ্যাটস ইট। বলেন ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, ঠিক আছে। একটা কথা বলেন। এতটুকু ক্লিয়ার কিনা একটু কথা বলেন। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার হতে হবে, না হলে সমস্যা ভাই, ঠিক আছে। এগুলো আশা করি আপনারা পারবেন। এখন দেখেন এই ধরনের ফাংশন, আচ্ছা আমরা ডোমেনের ক্ষেত্রে আমরা তিনটা প্যাটার্ন এখানে আমরা একটু ফোকাস করি। মনে করেন আমরা এখানে একটা ফাংশন লিখলাম f of x সমান 2x plus 1, এটা একটা ফাংশন। আর একটা এখানে ফাংশন লিখলাম f of x সমান 1 by 2x plus 1, এখানে আরেকটা ফাংশন লিখলাম f of x সমান root over 2x plus 1। এখন এই তিন ধরনের ফাংশন সাধারণত পরীক্ষাতে আসে, এবং এই ধরনের ফাংশনেরই সাধারণত আনসার পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। এখন জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করি খুব সহজ ভাবে। দেখেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ফাংশন হতে হলে বাস্তব সম্পর্ক হতে হবে। প্রথমেই কিন্তু আমি কথাটা বলেছিলাম, তাই না? বাস্তব সম্পর্ক। এখন আমরা এখানে এখানে x এর যা মান আপনি বসাবেন সবই হচ্ছে ডোমেন। x এর যাই মান বসাবেন তাই হচ্ছে ডোমেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে কি মান বসাতে পারবেন? যাই বসাবেন তাই ডোমেন। শুধু বসালে হবে না, বাস্তব সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে x = 2 বসাই, তাহলে f of 2 সমান 5। যদি আমি x = 20 বসাই, তাহলে f of 20 সমান 40 আর 41। তার মানে এইটার যে ডোমেন হবে, দেখেন এই ফাংশনের ডোমেন আমরা এটাকে d of f দ্বারা প্রকাশ করি। d মানে হচ্ছে ডোমেন, f মানে হচ্ছে এই ফাংশন, এটা হচ্ছে ক্যাপিটাল F, যাই দিবেন তাই। এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে এইটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, আমাদের ইচ্ছা মতো আমরা যা মন চাই, 0, ইনফিনিটি বলতে কোনো কিছু নেই, আমরা বাস্তবে মান আছে এরকম মান বসানো যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে x অবশ্যই বাস্তব সংখ্যা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন এই জায়গাতে, এইটার ক্ষেত্রে x এর কোন মানটা আপনি বসাতে পারবেন না সেই জিনিসটা দেখতে হবে। সহজ ভাবে আপনাকে যদি বলি, যখন আপনি ভগ্নাংশ দেখবেন তখন হর 0 হওয়া যাবে না। যেমন আমরা যদি একটা ভগ্নাংশ বলি, দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন হর যদি 0 হয়ে যায়, দেখেন হর যদি 0 হয়ে যায়, মনে করেন হর হচ্ছে 0, তখন এই ভগ্নাংশটা হবে এরকম লব বাই 0, এবং এইটা হচ্ছে একটা অনির্ণয় আকার, ঠিক আছে। এটা হচ্ছে একটা অনির্ণয় আকার, এইরকম আকারের সমাধান নির্ণয় করা যায় না। সো ভগ্নাংশের হর 0 হওয়া যাবে না, সহজ বিষয় হচ্ছে এইটা। সো এখানে যে ভগ্নাংশ আছে তার হর 0 হতে পারবে না। এই ভগ্নাংশের ক্ষেত্রে লবে কি আছে এটা আমাদের দেখার কোনো বিষয় না, যা ইচ্ছা থাকুক সমস্যা নাই, কিন্তু হর 0 হওয়া যাবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে এই ভগ্নাংশের ক্ষেত্রে যে হর আছে সেটা হচ্ছে 2x + 1, এটা 0 হতে পারবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x সমান -1 বা x = ½ তার মানে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সেই সকল সংখ্যা আমরা এখানে x এর জায়গাতে বসাতে পারবো উইথআউট -½ তার মানে এই ফাংশনের যে ডোমেন হবে সেটা হবে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা উইথআউট -½
দেখেন এখানে আর বলতে পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে বোঝায়, মাইনাস দ্বারা বোঝানো হয় এই মানটা বাদ দিয়েছে, মানে এইটা বাদ, ঠিক আছে। আর এখানে যা থাকবে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। মানে মাইনাস হাফ ব্যতীত পৃথিবীর সকল সংখ্যাই হচ্ছে এটার ডোমেন। এখন এখানে যদি উপরে 1 না হয়, যদি আমাদের এখানে x স্কয়ার হতো তাহলে সমস্যা নাই। এখানে যাই হোক লবের দিকে আমরা তাকাবো না, হর নট ইকুয়াল 0, এখানে x এর যে মান বের হবে সেইটা ব্যতীত পৃথিবীর সকল সংখ্যাই হচ্ছে এটার বাস্তব মানে ডোমেন, দ্যাটস ইট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি মাইনাস হাফ এখানে বসাই তাহলে কি হবে? মাইনাস হাফ বসানো যাবে না ভাই। দেখেন 2x + 1 যদি আমি মাইনাস হাফ বসাই, সরি মাইনাস হাফ প্লাস 1, তাহলে দেখেন এটা 2 কাটা মাইনাস 0, সো এটা 0 হয়ে গেল। সো 0 হওয়া যাবে না, এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে। এখন আসেন এইটার মধ্যে, যখন রুট ওভার থাকবে তখন মনে রাখতে হবে যে রুটের ভেতরে মান সব সময় 0 অথবা 0 থেকে বড় হতে হবে। রুটের ভেতরেই কখনোই ঋণাত্মক সংখ্যা নিয়ে আসা যাবে না। যদি চলে আসে তাহলে সেটা বাস্তব সংখ্যা না ভাই, তখন সেটা জটিল সংখ্যা। দেখেন মনে করেন রুটের ভেতরে -2, দ্যাট মিন্স 2, আর এই মাইনাসের পরিবর্তে আমরা লিখতে পারি i স্কয়ার, তার মানে এটা হয়ে গেল i√2 which is a complex number। সো আমরা আগেই বলেছি যেগুলো বাস্তব নাম্বার হতে হবে, তাই না? সো রুটের ভেতরে 0 থেকে ছোট মান হওয়া যাবে না, তাহলে হওয়া যাবেটা কি 0 অথবা 0 থেকে বড়। সো রুটের ভিতরে কি আছে 2x + 1, এইটা 0 হতে পারবে অথবা 0 থেকে বড় হতে হবে। সো এখান থেকে আমরা বের করতে পারি যে 2x > -half, সো x - -half, সরি। সো x এর মান -half থেকে বড় অথবা -half হতে পারবে, এইগুলি হচ্ছে তার ডোমেন। তো এই হচ্ছে সহজ বিষয়, আশা করি ক্লিয়ার। আমরা কি বুঝতে পেরেছি? জিনিসটা রেসপন্স করবেন, ঠিক আছে? দেখেন তাহলে এটা ডোমেন কি হবে? মনে ভাই যে হর আছে x - 2 এটা নট ইকুয়াল 0, তার মানে x নট ইকুয়াল 2, তার মানে এটা ডোমেন হবে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা 2 কে বাদ দিয়ে, ঠিক আছে? 2 কে বাদ দিয়ে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা এটা ডোমেন। এই দেখেন, এই যে এটা 2 নম্বরটা হচ্ছে তার आंसर। তারপরে দেখেন এই ধরনের आंसर খুবই মজার, গফ আর জফ। আচ্ছা, সো এখানে আমাদের বের করতে হবে ফক x, ফক, এই ফককে এই f ওদের এখানে ফাংশনকে বোঝায়। সো g এর সাথে x চলে যাবে, এই তো f, আর g of x এর মান কত? 2x + 1। এখন এই থেকে আমরা f of x ফাংশন, সরি g of x এর মান হচ্ছে x স্কয়ার, এইটাকে আমরা এখন এইটার সাথে তুলনা করব। তাহলে এখানে f of x সমান কি আছে? 2x + 1, সো এখানে x এর পরিবর্তে x স্কয়ার বসাবো, তাহলে এটা হয়ে যাবে 2x স্কয়ার + 1। এইটাই হচ্ছে তার মান, জাস্ট মানগুলো বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো a একটা সেট, b একটা সেট, এই যে 2⁶, মানে 8টা হবে আর কি। দেখেন a হচ্ছে একটা সেট, b হচ্ছে একটা সেট, তাহলে a সেট থেকে b সেটে কতগুলা ফাংশন রয়েছে, ফাংশনের কথা বলেছে কিন্তু, ঠিক আছে? সো এই যে a সমান কত? a সমান হচ্ছে 1 2 3, আর b সমান কত? b সমান হচ্ছে ab। তাহলে এটা ফাংশনটা কি হবে? এটা ফাংশন হবে 2⁴n, এই যে 2 আর এই হচ্ছে 3, মানে 2 কিউব সমান হচ্ছে 8, এই হচ্ছে তার आंसर, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখানে ডিটেইলস দেয়া আছে, আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারেন। এটা কোন ধরনের ফাংশন? এটা অবশ্যই একক ফাংশন, সার্বিক ফাংশন, দুইটাই, ঠিক না? ঠিক আছে, এখানে দেয়া আছে, আপনারা দেখতে পারেন একক এবং সার্বিক। এটার রেঞ্জ কত বলেন তো, এটা আপনারা পারেন কিনা? ক্লাস শেষ করে দিব, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, সো আমরা আরো 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। এতটুকু আমরা কি বুঝতে পেরেছি? আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের কাজে লাগবে। বলেন তো এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে বলেন?
রেঞ্জ মানে হচ্ছে এখানে যে f of x যে ফাংশনটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে f of x ফাংশন সমান কি আছে cos x। একটু দেখি আমরা, দেখেন এখানে f of x সমান cos x। এখন cos x এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত? 1 এবং -1। একটু লক্ষ্য করি আমরা, তার মানে এখানে যে x এর যে মানগুলো আমরা বসাতে পারবো 1 -1, ঠিক আছে। এখন এইগুলো যদি আমরা বসাই তাহলে দেখেন এই যে 1 -1 এইটি হচ্ছে তার কি পাল্লা অর্থাৎ রেঞ্জ। মানে হচ্ছে cos x এর মধ্যে দেখেন রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে মানটা আপনি পাবেন সেটাকে নিয়ে আপনাকে রেঞ্জ পাবেন। অর্থাৎ ডোমেনের মানের জন্য আপনার যে আউটপুটটা আসবে, মনে করেন x এর আপনি যাই মান নেন না কেন তার জন্য f of x এর যে মানগুলো আসবে সেইগুলো নিয়ে আসলে রেঞ্জ হবে, ঠিক আছে। এখন এই যে cos x, এই cos x এর আপনি x এর যাই মান বসান না কেন তার সর্বোচ্চ মান হতে পারে 1, সর্বনিম্ন হতে পারে -1, তাই এটা রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত থাকবে। আপনি মান বসিয়ে দেখতে পারেন, ঠিক আছে। বলেন এটার ডোমেন কি হবে, দেখে আপনারা কতটুকু বুঝেছেন। এটার ডোমেন কি হবে আপনারা একটু বলেন। একটু বলেন। এটা আপনাদের পারা উচিত ছিল না। হ্যাঁ জুনাইদ ভাই ঠিক আছে আপনার কথা। দেখেন এটার ডোমেন হচ্ছে x - 1, মানে রুটের ভেতরে যা আছে সেটা 0 অথবা 0 থেকে বড় হতে হবে, তার মানে x > 1। তাহলে এটা যদি ডোমেন আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই তাহলে 1 থেকে ইনফিনিটি, মানে 1 থেকে শুরু করে ইনফিনিটির আগ পর্যন্ত সকল মানে হচ্ছে তার ডোমেন, অথবা এটাকে আমরা লিখতে পারি তার ডোমেন। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাক। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা সরাসরি আমাদের পেজে যোগাযোগ করবেন, অথবা এখানে যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। খুবই সিম্পল বিষয় এগুলো। আমাদের এখন নিয়মিত ক্লাস হবে, আমরা রুটিন দেব এবং সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। সো প্রথম থেকেই একেবারে বেস্ট একটা প্রস্তুতির জন্য 19তম শিক্ষক নিবন্ধনের আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট দেব একেবারে ডিটেইলস আনসার সহ। যেমন এখানে আমরা যে ক্লাসটা নিয়েছি দেখুন কত সুন্দর, এই যে আমাদের প্রশ্ন পড়ে যেটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা সহ কিন্তু আমরা নিচে দিয়ে রেখেছি। সো এইরকম একেবারে ডিটেইলস থাকবে। সো প্রথম থেকেই সবকিছু জানতে বুঝতে বা শিখতে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।